বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া, গাছ চাপায় ৩ জনের মৃত্যু। কক্সবাজার ও চট্টগ্রামের ৭ নম্বর বিপদ সংকেত, উপকূলীয় নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ। মধ্যরাতে চট্টগ্রাম অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি। চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় অতিক্রম করার পর ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। দুর্যোগ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে, জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। খাদ্যের অভাব নাই, আল্লাহর মতো টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, মনোবলের অভাব নাই। আমাদের প্রস্তুতি রয়েছে, উপরে আল্লাহ, নিচে আমরা সবাই সন্নিধভাবে সেটা মোকাবেলা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। 31 জুলাই কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ, চলছে নানা প্রস্তুতি। বাঁচার স্বপ্ন ছেড়েই দিয়েছিলেন মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন, দুঃসহ জীবনের স্মৃতিচারণ। বৈরী আবহাওয়ার কারণে 159 বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত। প্রাকৃতিক বিপর্যয় সহ মানবসৃষ্ট প্রতিকূল পরিবেশের কারণেই কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। সরকারকে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবিতে রাজধানীতে র্যালি। এবং বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও মিরপুরের শেষ টেস্টের প্রথম দিন শেষে 8 উইকেটে 246 রান বাংলাদেশের। 13তম বোলার হিসেবে 400 উইকেটের ক্লাবে স্টেইন। গভীর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেন ক্রমশ চট্টগ্রাম বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজারে 7 নম্বর এবং মংলা ও পায়রা বন্দরে 5 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। ঝোড়ো হাওয়ায় সেন্ট মার্টিন, ভোলা ও পটুয়াখালীতে 3 জন নিহত ও আরও 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোমেনের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বুধবার রাতে জেলা প্রশাসনের নির্দেশের পর সকাল থেকে লোকজন স্থানীয় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। সেন্ট মার্টিনে গাছ চাপায় মারা গেছেন একজন। এছাড়া টেকনাফের সাবারাং, বাহারছড়া, শাহপরীর দ্বীপে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। বন্ধ রয়েছে বিমান চলাচলও। জোয়ার পানি যখন বাড়ি গেছে, আমরা সব বাড়িঘর কুয়াশা সব এখানে চলে আসি। মাইক দিয়ে পাবলিসিটি করছে, সব আমরা চলে আসি। 10,000-এর অধিক লোক আশ্রয় নিয়েছে এবং এখনো সিগন্যাল এটা বহাল থাকায় এখনো লোকজন আসতেছে। রাতে ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার কথা থাকলেও খেপুপাড়া আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে সকাল থেকেই উপকূলীয় এলাকা কুয়াকাটায় দমকা হাওয়া সহ বৃষ্টি শুরু হয়েছে। এদিকে মৎস্য বন্দরে ফিরিয়ে আনা হয়েছে সাগরে থাকা সব মাছ ধরার ট্রলার। নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে উপকূলীয় এলাকার মানুষদের। ভোলার চরকুকরি-মুকরি, মনপুরা, লালমোহনে এরই মধ্যে শুরু হয়েছে দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি। বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সরে যেতে বারবার মাইকিং করা হচ্ছে। কোমেনের প্রভাবে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে চট্টগ্রামে। ঘূর্ণিঝড় মোকাবেলায় চট্টগ্রাম ও আশপাশের উপজেলাগুলোতে 229টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে শতাধিক মেডিকেল টিমও। বন্দরে 3 নম্বর রেড অ্যালার্টের কারণে জেটি থেকে পণ্য খালাস সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কর্ণফুলী নদীর ঘাটে থাকা লাইটারিস জাহাজগুলো তৃতীয় কর্ণফুলী সেতু এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। 100 মেট্রিক টন চাল এবং 3 লক্ষ টাকা আমাদের এখন বরাদ্দ আছে এবং আমাদের চাহিদার ভিত্তিতে যে চাহিদা আমরা দেব, সরকার সেই পরিমাণ চাহিদা অনুযায়ী আমাদের ত্রাণ সহায়তা দিবে। আমাদের পোর্টে যে জেটিতে যে পণ্যের ওঠানামা, এটার জন্য আমাদের যে কি গ্যান্ট্রি ক্রেন অথবা মোবাইল ক্রেন, আমাদের যে সমস্ত সফিস্টিকেটেড ক্রেন আছে, সেগুলোর নিরাপত্তা বৃদ্ধির জন্য আমরা সেগুলোর অপারেশন গত রাত্রে 7 নম্বর হওয়ার পর বন্ধ রেখেছি।
এদিকে সকাল থেকে ফেনীর উপকূলীয় এলাকা সোনাগাজীতে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। ঝড়ের প্রস্তুতি কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবকরা উপকূলের চরাঞ্চলে স্থানীয়দের আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যাওয়ার জন্য মাইকিং করছেন। গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। সতর্কতার জন্য এসব এলাকায় বাজানো হয়েছে সাইরেন। 7 নম্বর সতর্ক সংকেতের পতাকা তোলা হয়েছে বিভিন্ন জায়গায়। পরিস্থিতি ভয়াবহ খারাপ হইতেছে, তখন আমরা নামি বাড়ি বাড়ি যাই, আমরা ওদেরকে আপনার আশ্রয় কেন্দ্রের দিকে আমরা নিয়ে আসবো। অনেকে গরু মহিষ আমরা কাছে নিয়ে আসছে, আর অনেক মহিষ গরু এখনো বিচ্ছিন্ন অবস্থা আছে, সেগুলিও আনার জন্য মানুষ প্রস্তুতি নিচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাত থেকে নিরাপদে সরে আসতে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার বয়ারচর, নলের চর সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে মাইকিং ও সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া হাতিয়ার নলচিরা ইউনিয়নের একটি বেড়িবাঁধ ভেঙে সেখানকার 4টি গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। এছাড়া বিআইডব্লিউটি এর নির্দেশে বরিশাল, চাঁদপুর ও মাদারীপুর সহ উপকূলীয় এলাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উপকূলীয় এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাসমিন আফরোজ, সময় সংবাদ। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ শাহ আলম সন্ধ্যায় সর্বশেষ সংবাদ সম্মেলনে জানান, ঘূর্ণিঝড় কোমেন মধ্যরাতে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে, তবে এটি দুর্বল হয়ে পড়ছে। চট্টগ্রাম উপকূলের খুব কাছাকাছি এসে চট্টগ্রাম থেকে 50 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ মধ্যরাতের মধ্যে চট্টগ্রাম উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় অতিক্রম করার পর ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে। 7 নম্বর বিপদ সংকেত চট্টগ্রাম এবং কক্সবাজারকে সেটা এখনো বলবৎ আছে। আর পায়রা আর মংলাকে যে 5 নম্বর বিপদ সংকেত এখনো বলা হয়েছে এটাও বলবৎ আছে। দুর্যোগ মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই কথা জানান। এ সময় তিনি সবাইকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন। আমরা সম্পূর্ণ যে কোনো দুর্যোগ মোকাবেলা করার জন্য মতো আমাদের প্রস্তুতি রয়েছে। উপরে আল্লাহ, নিচে আমরা সবাই সন্নিধভাবে সেটা মোকাবেলা করব। খাদ্যের অভাব নাই, আল্লাহর মতো টাকার অভাব নাই, জনবলের অভাব নাই, মনোবলের অভাব নাই। খোদা না করুক এই ধরনের যদি কোনো বড় ধরনের একটা ধস নামে, তাহলে তাদের খাওয়া সবচেয়ে 3 দিন বা 4 দিন লাগে। এই খাওয়া আমাদের পর্যাপ্ত খাওয়া হাতে আছে। দেখছেন সন্ধ্যার সময়। বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের আর কোনো ক্ষতি বরদাস্ত করা হবে না। নাশকতায় নিহতদের পরিবার, আহত এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে যারা দেশ জুড়ে নাশকতা চালিয়েছে তাদের কঠোর শাস্তি দেয়া হবে। বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনে দেশ জুড়ে চালানো হয় ব্যাপক নাশকতা। পেট্রোল বোমায় পুড়ে মারা যান শতাধিক মানুষ, আহত হন আরো অনেকে, পুড়িয়ে দেয়া হয় শত শত যানবাহন। পরে এসব নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় সরকার। এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো 215 জনকে ক্ষতিপূরণের চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জঙ্গিবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড অনুদানের অর্থ তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে থাকবেন তিনি এবং তার সরকার। স্পষ্ট জানিয়ে দেন, নাশকতাকারীদের কোনো ছাড় দেয়া হবে না। যারা এভাবে ক্ষতি করেছে তাদের শাস্তি অবশ্যই ইনশাল্লাহ আমরা করব, তাদেরকে রেহাই পাবে না। তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা ইতিমধ্যে নিতে শুরু করেছে, আমরা তা নেব এবং তাদের শাস্তি, কারণ দৃষ্টান্তমূলক শাস্তি যদি না দেওয়া হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড করবার সাহস পাবে। কাজে ভবিষ্যতের জন্য মানুষকে এইভাবে ক্ষতিগ্রস্ত করবার সাহস না পায় সেই ধরনের শাস্তি ব্যবস্থা ইনশাল্লাহ করতে হবে এবং তা করব এবং আপনাদের সহযোগিতা কামনা করি। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাতের অবরোধ নাশকতার ঘটনায় দেশের সাময়িক ক্ষতি হয়েছে, কিন্তু তারা দেশকে ধ্বংস করতে পারেনি। যে ক্ষতি আপনাদের হয়েছে সে ক্ষতি পূরণ করা এটা সম্ভব নয়। তারপরেও আমাদের সবসময় একটা চেষ্টা রয়েছে জনগণের পাশে দাঁড়ানো, কারণ ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে যে মানুষের এত বড় ক্ষতি কখনো কেউ করতে পারে এটা কল্পনা করাও যায় না। স্বাধীন দেশে স্বাধীনভাবে মানুষ চলাফেরা করবে, নিজের জীবনকে উন্নত করবে, এটাই তো মানুষের কামনা। আর সেখানে যদি এইভাবে মানুষের ক্ষতি করা হয় সেটা আমরা কখনো বরদাস্ত করব না। নাশকতায় নিহতের পরিবার এবং ক্ষতিগ্রস্ত মোট 994 জনকে এ পর্যন্ত 4 দফায় 33 কোটি টাকারও বেশি অনুদান দেয়া হলো সরকারের পক্ষ থেকে। জনগণকে পুড়িয়ে মারা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবি, 3 জনের লাশ উদ্ধার, এখনও নিখোঁজ আরও 5 জন। এবং নতুন অর্থ বছরের প্রথম মুদ্রানীতি ঘোষণা, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 15%ই থাকছে। শুরু হয়েছে ক্ষণগণনা। 31 জুলাই শুক্রবার ঘড়ির কাঁটা রাত 12টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হবে ছিটমহল বিনিময়। মানুষের জীবনযাত্রার পাশাপাশি বদলে যাবে বাংলাদেশ ও ভারতের মানচিত্র, আর থাকবে না ছিটমহল নামের কোনো জনপদ। বহু প্রতীক্ষিত সেই দিন, সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চলছে নানা প্রস্তুতি। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোমিনুল ইসলাম মঞ্জুর তথ্য, রবিউল ইসলামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1974 সালের মুজিব ইন্দিরা চুক্তি এবং 2011 সালে শেখ হাসিনা মনমোহনের মধ্যে স্বাক্ষরিত প্রোটোকল অনুযায়ী শুক্রবার রাত 12টার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের এবং ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের 51টি ছিটমহল ভারতের অন্তর্ভুক্ত হবে। ফলে দীর্ঘ 68 বছরের অবরুদ্ধ আর অমানবিক দুঃসহ জীবন থেকে মুক্তি পাবেন দুদেশের 162টি ছিটমহলের অর্ধলক্ষাধিক মানুষ। শৃঙ্খল মুক্তি এবং বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার দিনক্ষণ সমাগত হওয়ায় দারুণ উচ্ছ্বসিত কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অবস্থিত দাসিয়ার ছড়া ছিটমহলের অধিবাসীরা। আমরা বাংলাদেশী হয়ে যাচ্ছি, তাই আমরা খুশিতে খুব আনন্দ। চারদিকে সুযোগ সুবিধা পাবো বলে আমরা খুব খুশি। আমরা এখন বাংলাদেশি হইলাম, খুব খুশি হয়েছি, খুব আনন্দ হয়েছি। অন্ধকারে ছিলাম, এখন আমরা আলো পাইছি। এদিকে ছিটমহল বিনিময়ের ঐতিহাসিক দিনক্ষণকে স্মরণীয় করে রাখতে ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিট বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিনটাকে স্মরণ রাখার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, যাতে আমরা এই দিনটাকে স্মরণ রাখতে পারি। ইতিহাস সৃষ্টিকারী একটা নতুন রেকর্ড সৃষ্টি করার জন্য 111টি ছিটমহলে মানুষ আমরা আনন্দ উল্লাসের প্রস্তুতি নিয়েছি। লাঠি খেলা সহ জারি সারি পল্লী গান আমাদের এই ছিটমহলের মানুষের আনন্দ উল্লাস পালন করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। 2015 সালের জনগণনা হালনাগাদের পর বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত 111টি ছিটমহলের জনসংখ্যা 41,449 জন। এর মধ্যে 979 জন ভারতের নাগরিকত্ব বহাল রেখে সে দেশে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। অন্যদিকে ভারতের অভ্যন্তরে অবস্থিত 51টি ছিটমহলের জনসংখ্যা 14,854 জন। সময় সংবাদ, কুড়িগ্রাম। এদিকে পঞ্চগড়ে ছিটমহলের যেসব অধিবাসী হেড কাউন্টিং এর শেষ দিনে নির্ধারিত সময়ের পরে ভারতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন, আজ তাদের যাচাই বাছাই সহ মতামত নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেলা 12টায় দেবীগঞ্জ উপজেলার অভ্যন্তরে কোটভাজনী ছিটমহলের নতুন হাজারিহাট অস্থায়ী ক্যাম্পে এই যাচাই বাছাই এর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতে যাওয়ার ব্যাপারে উভয় দেশের সরকারের উপর নির্ভর করবে বলে জানা গেছে। এতদিন থেকে ছিটমহলে ছিলাম, এখন আমরা ভারতে যেতে চাই এবং আমি আমার মা বাবার সঙ্গে ভারতে যাব। আমাদের অবজারভেশনটা আমরা জানাবো, বাদ দেওয়া বা নিয়ে যাওয়া এটা দুই সরকার যৌথভাবে বসে সিদ্ধান্ত নেবে। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে বঙ্গভবনের পুকুরে পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে বঙ্গভবনে এক অনুষ্ঠানে এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক ও প্রতিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চলতি বছরের 28 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। সাগর নদী সকল জলে মাছ চাষে সোনা ফলে শীর্ষক স্লোগান ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করছে মৎস্য বিভাগ। নির্ধারিত দায়িত্বের বাইরে গিয়েও নাগরিকদের অতিরিক্ত সেবা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও স্থানীয় সরকারকে শক্তিশালী করে ক্রমশ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে বলেও জেলা প্রশাসকদের জানান প্রধানমন্ত্রী। সচিবালয়ে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। দেশ পরিচালনা করেন জনগণের প্রতিনিধিরা, আর ব্যুরোক্রেসি ইজ দেয়ার টু সাপোর্ট দি পলিটিক্যাল লিডারশিপ। এটা কেবল বাংলাদেশে না, সব দেশেই আছে। যারা পলিটিক্যাল লিডারশিপ তারা নীতি প্রণয়ন করেন, আইন প্রণয়ন করেন, আমরা সেটা বাস্তবায়ন করি। প্রধানমন্ত্রী বলেছেন যেটুকু আপনার ম্যান্ডেটেড রেসপন্সিবিলিটি করবেনই, তার বাইরেও গিয়ে করবেন। এবং সেই জন্যই এই যে আমরা আপনারা লক্ষ্য করেছেন ইনোভেশন উদ্ভাবন, এটা একটু গো বিয়ন্ড দি বক্স, যে কি করে এই বৃত্তর কাজ করে বাইরে গিয়ে কি করে আরো
নাগরিক সেবাটার মান উন্নতি করা যায়। এদিকে ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করতে প্রত্যেক জেলায় সরকারি আইনজীবী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে ডিসিদের সঙ্গে বৈঠকে মাঠ পর্যায়ে সাধারণ মানুষের কাছে আইনি সহায়তা পৌঁছে দিতেও তাদের সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী। এদিকে দূষণ এবং দখলের হাত থেকে বাঁচাতে সারা দেশের নদীর সীমানা নির্ধারণ করতে জেলা প্রশাসকদের তৎপর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান। জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠকে তথ্যের অবাধ প্রবাহ এবং গণমাধ্যমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর জোর দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। প্রশাসনকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, অপরদিকে তথ্য সন্ত্রাস রুখে দিতে হবে এবং অপসাংবাদিকতা রুখে দিতে হবে। জেলা পর্যায়ের প্রশাসনকে গণমাধ্যমের পক্ষে থেকে আমাদের উন্নয়ন, সমৃদ্ধি, সংস্কৃতি, ঐতিহ্য যাতে সুষ্ঠুভাবে বিকাশ লাভ করতে পারে সেইভাবে প্রশাসন সব রকম সহায়তা দেবেন। নদীর যে দখল, দূষণ এগুলো দূর করার জন্য সীমানা চিহ্নিত করা শুধু ঢাকা শহরেই নয়, বাংলাদেশের সকল নদী সীমানা চিহ্নিত করার জন্য আমরা বলেছি, যেটা কোর্টের নির্দেশনাও আছে যে আরএস এবং সিএস অনুযায়ী এটা করতে হবে। আমরা সেই ব্যাপারে তাদের তৎপর হওয়ার জন্য বললাম। আমরা মামলা জট কমানোর জন্য অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এর যে পদ্ধতি আমরা গ্রহণ করছি সেটাকে মানুষকে উৎসাহিত করার জন্য তৎপর হন, সেই জন্য তাদেরকে অনুরোধ করলাম। আর লিগ্যাল এইডের ব্যাপারে তাদের সহায়তা চাইলাম। শুধু মোবাইল সংযোগই নয়, অচিরেই দেশের প্রান্তিক পর্যায়েও ইন্টারনেট সেবা সম্প্রসারিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিদর্শন করে এমন অঙ্গীকার করেন তিনি। এ সময় তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে অংশ নেন। সজীব ওয়াজেদ জয় বলেছেন, দেশের প্রান্তিক মানুষদের আধুনিক জীবনমানে উন্নীত করতে তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। আর সেজন্য টেলিযোগাযোগ সেবার পরিধি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এছাড়া আগামীতে অবৈধ ভিওআইপি ব্যবসা বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাও চেয়েছেন সজীব ওয়াজেদ জয়। যে সেবা দেব মানুষের কাছে, সেই সেবাটির রাস্তা হচ্ছে যোগাযোগ, টেলিযোগাযোগ। এখানে আমাদের উদ্দেশ্য দেশের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার, দেশের মানুষের টেলিযোগাযোগ সুবিধা, তার খরচ কমানো, কভারেজ বাড়ানো, যাতে প্রতিটি মানুষ, এখন আমরা যেহেতু মোবাইল সেক্টরে, ফোন সেক্টর, টেলিফোন সেক্টরে আমরা প্রায় 100% কভারেজে পৌঁছে গেছি, এখন আমি ইন্টারনেটের ক্ষেত্রেও সেই কাজটি করতে চাই। এই অবৈধ ভিওআইপি ব্যবসা আমরা অনেকটা বন্ধ করতে সক্ষম হয়েছি, তবে আমার উদ্দেশ্য এটা সম্পূর্ণ বন্ধ করা। নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী সমন্বিত পদক্ষেপের পাশাপাশি নগর সরকার গঠনের প্রয়োজনীয়তা, চলতি বছরের মধ্যে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেয়া সহ হকার উচ্ছেদে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2015-16 সালের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় চলতি বছর দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য 2085 কোটি 32 লাখ টাকা বাজেট ঘোষণা করেন তিনি। আমরা হয়তো রাজস্ব বাড়ালাম, কিন্তু সেটা আমার নাগরিকের উপরে চাপের সৃষ্টি করুক, নাগরিকের ভোগান্তির সৃষ্টি করুক, সেটা আমরা কোনোভাবেই চাই না। ঢাকা শহরের মেট্রোপলিটন গভর্নমেন্ট অত্যন্ত চমৎকার একটা সমাধান হতে পারে, সন্দেহ নাই, কিন্তু সেখানে অনেক আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। আমার নিজের কর্তৃত্বের ভিতরে যে কাজগুলো রয়েছে সেটাকে আমরা আগে আমাদের একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাই এবং এই সেবাগুলোকে একেবারেই প্রপার করতে চাই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে 159 জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা স্থগিত করা হয়েছে। সকাল 8:30টার দিকে বিজিবি 17 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি বিষয়টি নিশ্চিত করেন। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম ও কক্সবাজারে 7 নম্বর বিপদ সংকেত জারির পরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তবে পরবর্তীতে কবে 159 জনকে ফিরিয়ে আনা হবে তা নিশ্চিত করতে পারেনি বিজিবি। গত 21 মে প্রথম দফায় মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া 208 জন অভিবাসীর মধ্যে 150 জনকে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ফেরত আনা হয়। এরপর 19 জুন দ্বিতীয় দফায় আনা হয় আরও 37 জনকে। এছাড়া গত 29 মে মিয়ানমারের নৌবাহিনী আরও 727 জন অভিবাসীকে উদ্ধার করে।
এদের মধ্যে গত 23 জুলাই 155 জন বাংলাদেশিকে ফেরত আনা হয়। পরে আরও 159 জন বাংলাদেশি হিসেবে শনাক্ত হয়। তাদের আজ দেশে ফিরিয়ে আনার কথা ছিল। এক একজনের বর্ণনা যেন সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প। শুধু কি খাবারের কষ্ট আর শারীরিক নির্যাতন? অনেককে অর্থমৃত অবস্থায় ফেলে দেয়া হয়েছে সাগরে। চোখের সামনে এমন মৃত্যু দেখে ছেড়েই দিয়েছিলেন বাঁচার আশা। ভাগ্য সহায় তাই ফিরেছেন বাড়িতে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে মিয়ানমার থেকে ফিরে আসা কয়েকজন বাংলাদেশি জানিয়েছেন সেসব কথা। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাফিন জাহিদ। এমন লোমহর্ষক শারীরিক নির্যাতনের কথা জানাচ্ছিলেন 16 বছর বয়সী পারভেজ। পরিবারে বাবা মা বেঁচে না থাকায় ছোট ভাইটার জন্য স্বপ্ন দেখেছিলেন বড় কিছু করার, কিন্তু ভাগ্য ছিল না তার পক্ষে। গত 24 জুলাই সাগর থেকে উদ্ধার হয়ে বাড়ি ফেরা 9 শিশুর মধ্যে 5 জনই নারায়ণগঞ্জের নৈকাহন গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে মোশাররফ পরিবারের ছোট সন্তান। গ্রামের অনেকেই বিদেশ গিয়ে ভালো উপার্জন করছেন, এমন গল্প শুনেই স্বপ্ন বোনেন সেও। কিন্তু নিশ্চিত মৃত্যুর মুখ থেকে যেন ফিরে এসেছেন নতুন জীবনে। ভাত দিত অল্প কাটা, পানি চাইলে পানি দিত না, খুঁজলে মার দিত। ভয়ে কিছু চাইতাম না, তবে মার খেয়েছি, অনেক মার খেয়েছি। মনে হইতো যে শিব থেকে ফাল দিয়া আত্মহত্যা করি। দালাল চক্রের প্রলোভনে একই পথে পা বাড়িয়েছিলেন মাইনুদ্দিন, আজিজুল, জাইদুল ও রয়েল। তারাও বললেন সাগর থেকে উদ্ধার হবার আগ পর্যন্ত চলা বর্বর ও অমানসিক নির্যাতনের বাস্তব অভিজ্ঞতার কথা। আওলা সাইজ দিছে, কাঁচা খাইয়া পানি খাইছি। সকালে 4 কাপে 1 কাপ পানি দিছে, আর সন্ধ্যার সময় 4 কাপে 1 কাপ পানি দিছে। একজনের কাছে ফোন দিলাম, তো তোরা তো সবাই গেলি গা, আমরা তো একা রয়ে গেলাম। তবে বললো দোস্ত শিবে আইস না, শিবে খুব কষ্ট। ওর কথা মানলাম না, আমরা দালালের ফার্মে পুরা করে চলে গেছি। যারা ফিরে এসেছেন তাদের জন্য কাজের ব্যবস্থা করে অন্যদেরকে যেন সচেতন করা যায় সে বিষয়ে পদক্ষেপের কথা বললেন স্থানীয় সংসদ সদস্য। তাদেরকে কিভাবে কর্মসংস্থানের জোগাড় করে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা অলরেডি হাতে নিয়েছি। অবৈধভাবে মালয়েশিয়া যাবার পথে মিয়ানমার সমুদ্র উপকূল থেকে যে 155 জনকে উদ্ধার করা হয়েছে তার মধ্যে 40 জনই নারায়ণগঞ্জের। শুধু শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও যেন বিপর্যস্ত হয়ে পড়েছেন সবাই। আমি এখন স্বপ্ন দেখি ওরা মারতেছে, আমার তো খুব খারাপ লাগে। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে যাওয়া এই গ্রামের 7 জনের চোখে মুখে যে বিষণ্ণতার ছাপ তা হয়তো কিছুদিনের মধ্যেই মুছে যাবে, কিন্তু তাদের ভাগ্য কতদিনে মুছবে তা হয়তো জানেন না কেউ। তারপরও তাদের চাওয়া দেশের আর কেউ যেন ভুল করেও ভুল পথে পা না বাড়ান। নারায়ণগঞ্জের 2500 থানার নৈকাহন গ্রাম থেকে শাফিন জাহিদ, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী নৌকা ডুবে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন আরও 30 জন। এছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন 5 জন। পুলিশ জানায় সকালে আরুয়াইল ইউনিয়নের দুবাজাইল থেকে শতাধিক যাত্রী নিয়ে আরুয়াইল বাজারে যাওয়ার সময় ছেত্রা নদীতে বৈরী আবহাওয়ার মুখে পড়ে ডুবে যায় নৌকাটি। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় অনেকে সাঁতরে উপরে উঠে আসে, তবে প্রবল ঢেউ ও স্রোতের কারণে 3 জন ঘটনাস্থলেই মারা যান। এখনও 5 জন নিখোঁজ রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে নিহতের প্রত্যেকের পরিবারকে 5000 করে টাকা দিয়েছে উপজেলা প্রশাসন। মানে 100 জন যাত্রী নিয়ে একটি নৌকা উরুয়াল বাজারে যাচ্ছিল দুবাজাল থেকে। আপনার তিতাস নদীর একটা শাখা নদী হলো ছেত্রা নদী, ওখানে পৌঁছার পর সকাল অনুমান 9 ঘটিকার সময় প্রতিকূল আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। আশেপাশের গ্রামের লোকজন নৌকা নিয়ে এসে নিজ উদ্যোগে সবাই ঝাঁপিয়ে পড়ে এভাবে উদ্ধার কাজ করা হয়। 3টা লাশ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, 2-4-5 জন নিখোঁজ আছে, আর 20-40 জন লোক আহত আছে। উপজেলা প্রশাসন ইতিমধ্যে আমরা 5000 টাকা করে প্রতি লাশে সৎকারের জন্য দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে কাওড়াকান্দি শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ। সকাল থেকে নদী উত্তাল হওয়ায় দুর্ঘটনা এড়াতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে শুরু করে কাওড়াকান্দি ঘাটে। এ সময় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও লঞ্চ না পেয়ে ফিরে গেছেন অনেকেই। তবে অনেককেই ফেরিতে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। তবে উত্তাল স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নৌরুটে চলাচল বন্ধ রাখা হবে বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী সদ্য প্রয়াত এপিজে আব্দুল কালামের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।
বিকেলে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে ভারতীয় হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করে শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন দলের সহ দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি ও শামীমুর রহমান। প্রায় আধা ঘন্টা অবস্থান শেষে হাইকমিশন থেকে বেরিয়ে গণমাধ্যমকে রিপন বলেন, খ্যাতনামা বিজ্ঞানীর মহাপ্রয়াণে বিএনপি শোকাহত। দলের পক্ষ থেকে তিনি ভারতের জনগণের প্রতিও সহমর্মিতা জানান। কর্মসংস্থান সৃষ্টি মূল লক্ষ্য রেখে নমনীয়, বিনিয়োগ বান্ধব ও সংযত মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ধরা হয়েছে 23.7%, আর বেসরকারি খাতে ঋণ প্রবাহ স্থির করা হয়েছে 15%। সকালে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে এই মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। গেল অর্থবছর বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি 15.5% নির্ধারণ করা হলেও রাজনৈতিক অস্থিরতা, অবকাঠামো সুবিধার অভাব এবং বিশ্ব প্রবৃদ্ধিতে মন্দার কারণে অর্জন সম্ভব হয়েছে 13.6%। তবে 2015-16 অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 15%, আর সরকারি খাতে এ প্রবৃদ্ধি ধরা হয়েছে 23.7%। পর্যায়ে মূল্যস্ফীতি রাখতে চাই, যেটা মডারেট ইনফ্লেশন, যেটা আমাদের উদ্যোক্তাদেরকেও কোনো ক্ষতিগ্রস্ত না করে অথচ আমাদের ভোক্তাদের সুবিধা দেয়, সেরকম একটি জায়গায় আমরা নিয়ে যেতে চাচ্ছি, যেটা আমাদের মতো দেশের জন্য 5 থেকে 6% মাঝে ঘোরপাক খালে সবচেয়ে ভালো। সেটা লক্ষ্য রেখে আমরা মুদ্রানীতি দিচ্ছি এবং সেই জায়গায় পৌঁছবো আমরা বলে আশা করছি। এ সময় তিনি বলেন, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ সম্ভব হলেও রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়ায় সম্ভব হয়নি উচ্চতর প্রবৃদ্ধি অর্জন। আর অভ্যন্তরীণ ঋণের যোগান এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ভৌত অবকাঠামো উন্নয়ন জরুরি বলে মনে করেন তিনি। প্রকৃত প্রবৃদ্ধি 2015 অর্থ বছরের বাজেট ঘোষণার লক্ষ্যমাত্রার নিচে দাঁড়ালেও আগের অর্থ বছরের 6.06% চেয়ে অনেকটা উচ্চতর। আমরা প্রক্ষেপণ করেছিলাম যে এই প্রবৃদ্ধির হার 6.5 থেকে 6.8% থাকবে এবং এটা তার মধ্যে আছে। এটা পরিষ্কার যে রাজনৈতিক অস্থিরতাজনিত বিঘ্ন না থাকলে প্রবৃদ্ধির হার আরো উচ্চতর হতো। আর্থিক অনিয়মের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক সতর্ক অবস্থানে থাকবে বলেও জানান তিনি। এছাড়া ঋণের সুদ হার ভবিষ্যতে আরো কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। মুদ্রানীতিতে আগামী 6 মাসের জন্য রিজার্ভ প্রবৃদ্ধি ধরা হয়েছে 16%। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের গর্বের প্রতীক হলেও আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে সুন্দরবনের বাঘের সংখ্যা। প্রাকৃতিক বিপর্যয় ছাড়াও মানবসৃষ্ট প্রতিকূল পরিবেশকে দায়ী করছেন বাঘ রক্ষায় কাজ করছে এমন বিভিন্ন সংগঠনের সদস্যরা। সকালে রাজধানীতে আয়োজিত সমাবেশ এবং র্যালিতে সুন্দরবন ও বাঘ রক্ষার দাবি জানিয়ে সরকারকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় বিভিন্ন সংগঠন। 2010 সালে ওয়াইল্ড লাইফ ট্রাস্ট এবং বন বিভাগের জরিপে বাঘের বিচরণ পর্যবেক্ষণে খোঁজ মেলে 400 থেকে 450টি বাঘের। কিন্তু ম্যানগ্রোভ এই বনাঞ্চলে বাঘের সঠিক তথ্য জানতে ক্যামেরা পদ্ধতিতে বাঘ গণনা শুরু হয় সর্বশেষ 2013 সালে। মধ্যবিরতি দিয়ে 2014 সালের নভেম্বরে আবারও শুরু হয় জরিপ। গত মার্চ মাসে শেষ হওয়া জরিপে দেখা যায় সুন্দরবনে বাঘের সংখ্যা নেমে এসেছে 106। এতে বিপন্ন এই প্রাণীকে নির্বিচারে হত্যা, খাবার সংকট এবং প্রজনন পরিবেশ না থাকা ছাড়াও বিভিন্ন কারণকে দায়ী করা হয়। বৃহস্পতিবার বন এবং বাঘ রক্ষায় রাজধানীতে শোভা পায় রঙিন রঙিন ব্যানার আর প্লেকার্ড। আয়োজন করা হয় র্যালির। এতে অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। শুনছি যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র হবে, তো এর কারণে আমরা বুঝতে পারছি যে সুন্দরবনের বিভিন্ন ক্ষতি হবে। যেহেতু আমাদের দেশটা ওই দিক থেকে বাঘের দিক থেকেই বিখ্যাত, সেক্ষেত্রে তো উচিত যে এটা আমাদের এক ধরনের সম্পদ, সেই সম্পদটাকে রক্ষা করা। বাঘ রক্ষা হলেই বাঁচবে সুন্দরবন। আমাদের হরিণ শিকার বন্ধ করতে হবে, বাঘের খাবার যেন শর্ট না পড়ে, বাঘ শিকারটা বন্ধ করতে হবে। তেলবাহী জাহাজ, ট্যাঙ্কার যেগুলো আছে সেগুলো সুন্দরবনের ভেতর দিয়ে চলাচল বন্ধ করে দিতে হবে। বেলুন উড়িয়ে দিবসটির বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী। তিনি জানান সরকারের উদ্যোগের কথা। বন জঙ্গলে যতটুকু আছে তার চেয়ে বেশি আছে খাঁচায় এই 13-14টা দেশে। পৃথিবীর নিয়ম মানো চলতেছে। তবে সরকারের উদ্যোগের পাশাপাশি সুন্দরবন এবং বাঘ রক্ষায় সাধারণ মানুষের সচেতনতাও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মানিকগঞ্জে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবির এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায় 2002 সালের 6 এপ্রিল পরকীয়া প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে খাবারে বিষ মিশিয়ে সাধুকে হত্যা করে তার স্ত্রী সুহেলি সুলতানা। এই ঘটনায় সাধুর বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করে 2003 সালে পুলিশ অভিযোগ গঠন করে এটি আদালতে পাঠায়। পরে দীর্ঘ বিচারিক কার্যক্রম ও 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ এই রায় দেয়া হয়। রায়ে মামলার অপর আসামি সুহেলির প্রেমিক সেন্টুকে খালাস দিয়েছেন আদালত। এদিকে মামলার রায়ে বাদী বিবাদী দুপক্ষই অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা বাদী পক্ষে সর্বোচ্চ শাস্তি কামনা করছিলাম উভয়ে, কিন্তু কোর্ট বিচার কার্য পরিচালনা করে সুহেলিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, সেন্টুকে খালাস দিয়েছে। তো আমরা দেখি এই সেন্টুকে আমরা আপিল করতে পারি। ন্যায্য বিচারের আমি অবশ্যই প্রেমী। বৈবাহিক ত্রুটি বিচ্ছুতি ছিল, সেই ত্রুটি বিচ্ছুতিগুলো বিজ্ঞ আদালত ইগনোর করে তাকে সাজা দিয়েছে। আমার মক্কেল অত্যন্ত সংক্ষুব্ধ রয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালামকে আজ স্থানীয় সময় দুপুরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার জন্মস্থান তামিলনাড়ুর রামেশ্বরমে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন তিনি। শেষ আনুষ্ঠানিকতার আগে রামেশ্বরমের একটি মাঠে জাতীয় পতাকায় মোড়ানো এপিজে আব্দুল কালামের কফিনে সেলুট দিয়ে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি কফিনের চারদিকে কয়েকবার প্রদক্ষিণ করেন। প্রধানমন্ত্রী ছাড়াও আব্দুল কালামের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী, বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও সাবেক রাষ্ট্রপতিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভারতীয় লোকসভার সদস্য, 3 বাহিনী প্রধানরা ছাড়াও এ সময় রামেশ্বরমে উপস্থিত ছিলেন সর্বস্তরের মানুষ। গত সোমবার মেঘালয় রাজ্যের শিলং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ভারতের সাবেক রাষ্ট্রপতি। হাসপাতালে নেওয়ার পর নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2002 থেকে 2007 সাল পর্যন্ত ভারতের 11তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এপিজে আব্দুল কালাম। 1993 সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর কারাগারে স্থানীয় সময় সকাল 7টার দিকে তার ফাঁসি কার্যকর করা হয় বলে জানায় কর্তৃপক্ষ। তার ফাঁসিতে স্বস্তি প্রকাশ করেছেন 2 দশক আগে মুম্বাইয়ের সিরিজ হামলায় নিহতদের স্বজনেরা। মেমনের ফাঁসি কার্যকর করাকে কেন্দ্র করে মুম্বাই সহ ভারতের বিভিন্ন স্থানে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ড ঠেকাতে বুধবার একাধিকবার সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন আসামি পক্ষের আইনজীবীরা। এদিন ভারতের সর্বোচ্চ আদালত, মহারাষ্ট্রের রাজ্যপাল বিদ্যাসাগর ও সর্বশেষ রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও মেমনের দ্বিতীয় দফা প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করে দেন। এ অবস্থায় প্রাণ ভিক্ষার পরিবর্তে সুপ্রিম কোর্টের কাছে ফাঁসি কার্যকর 14 দিন বিলম্বিত করার আবেদন জানান মেননের আইনজীবী আনন্দ গ্রোভার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এইচ.এল. দত্ত 3 বিচারপতির একটি বেঞ্চ গঠন করে দেন। কিন্তু বৃহস্পতিবার ভোর 5টার দিকে ফাঁসি পেছানোর শেষ আবেদনও খারিজ করে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে গঠিত বেঞ্চ। এর আগ পর্যন্ত ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি নেওয়া থাকলেও আসামি পক্ষ আশাবাদী ছিল শেষ মুহূর্তে কিছু একটা হতে পারে। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টার দিকে মহারাষ্ট্রের নাগপুর কারাগারে মেমনের ফাঁসি কার্যকরের খবর জানায় ভারতীয় গণমাধ্যম। গত বছর মেমনের প্রাণ ভিক্ষার প্রথম আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর সুপ্রিম কোর্ট তাকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বলে জানালেও আসামি পক্ষের আইনজীবীরা আদালতের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন। এদিকে 2 দশকের বেশি সময় পর হলেও মুম্বাইয়ে সিরিজ হামলার বিচার পেয়ে আনন্দিত ওই ঘটনায় ভুক্তভোগীরা। হামলায় অভিযুক্ত বাকি আসামিদেরও বিচার দাবি করেন তারা। 1993 সালের বোমা হামলায় আমিও আহত হই। অনেকদিন পরে হলেও ওই হামলায় সহায়তাকারী একজনের ফাঁসি হলো। আমার জন্য এটি অত্যন্ত খুশির সংবাদ। ন্যায় বিচার হয়, আমরা সন্তুষ্ট। মেমন অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে, তাই তার প্রতি সহানুভূতি জাগার কোনো কারণ নেই। আমি মনে করি আরো আগেই তার ফাঁসি হওয়া উচিত ছিল।
1993 সালের মার্চে মুম্বাইয়ের বিভিন্ন স্থানে 13টি বোমা হামলায় 257 জন নিহত হয়। ওই ঘটনায় দোষী সাব্যস্ত করে 2007 সালে মেননের মৃত্যুদণ্ডের রায় দেন মুম্বাই আদালত। গত বছর তার পক্ষ থেকে প্রথমবারের মতো প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার আবেদন করা হলেও তা নাকচ করে দেন প্রণব মুখার্জি। এই সন্ত্রাসী হামলার জন্য মোট 11 জনকে মৃত্যুদণ্ড দেয়া হলেও মেমনি একমাত্র আসামি যার প্রাণ ভিক্ষার আবেদন কখনোই গ্রহণ করা হয়নি। এ মামলার অপর দুই আসামি ইয়াকুব মেমনের ভাই টাইগার মেমন ও ভারতের আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিম। ওই হামলার পর থেকেই তারা পলাতক। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের খবর। ঢাকা টেস্টের প্রথম দিনটা ভালো কাটল না স্বাগতিকদের, তবে উপভোগ্য ছিল অতিথিদের জন্য। ডেল স্টেইনের 400 উইকেটের ক্লাবে নাম লেখানোর দিনে মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 246 রান। এর আগে সিরিজের প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়েছিল। দিনের সবচেয়ে বড় অঘটন, পরন্ত বিকেলের আলোর মতো অন্ধকার নামলো টাইগার ব্যাটিং লাইনে। তৃতীয় সেশনে শেষ দিকে 35 রান করা সাকিবকে মর্কেল ও 1 রান করা শহীদকে স্টেইন আউট করে পুরো দিনটি নিজেদের করে নিল প্রোটিয়ারা। অবশ্য সকালের দিকেও তার ইঙ্গিত দেখেছে মিরপুর। দিনের তৃতীয় ওভারে স্টেইনের বলে একবার জীবন পান তামিম। তবে এ যাত্রায় বাঁচলেও ক্ষুধার্ত ডেল স্টেইন ঠিকই শিকার আদায় করে নিলেন ইনিংসের পঞ্চম ওভারে। 12 রান করা তামিম আবারও ব্যর্থ। সকালের টস ভাগ্যটা সৌভাগ্য হলো না মুশফিকের, আর তাতেই দ্বিতীয় প্রোটিয়া বোলার হিসেবে 400 উইকেটের আনন্দে আত্মহারায় স্টেইন গান, যা বিশ্ব ক্রিকেটের 13তম। স্টেইন গানের গোলায় যখন টাইগার ওপেনার কুপকাত, তখনই বুক চিতিয়ে লড়লেন ইমরুল ও ছোটখাটো গড়নের মুমিনুল। প্রথম সেশনটা ভালোই কাটাচ্ছিলেন, কিন্তু আবারও শেষ দিকে ঘূর্ণিঝড় কোমেনের মতো প্রোটিয়া বোলার ডুমিনির বল আঘাত হানল কক্সবাজারের ছেলে মুমিনুলের উপর। ব্যক্তিগত 40 রানে বিদায় টেস্টের দারুণ ধারাবাহিক এই টাইগার। মুমিনুলের দেখানো পথে হাঁটলেন 30 রান করা ইমরুলও। দ্রুত 3 উইকেট হারানো টাইগারদের এবার হাল ধরেন দুই ভাইরা ভাই মুশফিক ও মাহমুদুল্লাহ। টেস্ট ক্যারিয়ারের 11 ইনিংস পর 50 তুলে নেন ফর্মে ফিরতে সংগ্রাম করা মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন 94 রান। তবে স্টেইন গতির কাছে হার মানতে হয় 35 রান করা মাহমুদুল্লাহকে। পরের টাইগার সমর্থকদের ভরসার নাম সাকিব মুশফিক জুটি, তবে তাও ওই 35 রান পর্যন্ত। তৃতীয় সেশনের শুরুতেই এলগারের বলে ধরা খেলেন 65 রান করা মুশফিক। এরপর দ্রুত বিদায় নেন লিটনও। আর শেষ দিকে টাইগাররা উইকেট হারানোর মিছিলে নামলে বাংলাদেশের জন্য দ্বিতীয় দিনটি হয়ে গেল চ্যালেঞ্জের। কেননা প্রশ্ন এখন প্রথম ইনিংসটা আরো একটু বড় হবে কি। ঢাকা টেস্টে প্রথম দিনটা হতে পারত টাইগারদের, তবে ডেল স্টেইন ঝড়ে তা এলোমেলো হয়ে গেল। এখন প্রথম ইনিংস বড় করার সঙ্গে টাইগারদের জন্য চ্যালেঞ্জ, স্টেইন মর্কেলরা যা করেছে তা করতে হবে মুস্তাফিজ শহীদদের। আর তা করতে পারলে হয়তো ঢাকা টেস্ট জমজমাট হয়ে উঠবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে প্রবল ঝোড়ো হাওয়া। গাছ চাপায় 3 জনের মৃত্যু। আরও দুর্বল হয়ে মধ্যরাতে আঘাত হানতে পারে চট্টগ্রামে। কক্সবাজার ও চট্টগ্রামে 7 নম্বর বিপদ সংকেত। রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বললেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদান দিলেন অবরোধে ক্ষতিগ্রস্তদের। আগামীকাল রাতে কার্যকর হবে বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময়। বহু প্রতীক্ষিত সেই ক্ষণের অপেক্ষায় ছিটমহলগুলোতে এখন উৎসবের আমেজ। চলছে নানা প্রস্তুতি। প্রাকৃতিক বিপর্যয় সহ মানবসৃষ্ট প্রতিকূল পরিবেশের কারণেই কমে যাচ্ছে সুন্দরবনের বাঘ। সরকারকে সমন্বিত উদ্যোগ নেয়ার দাবিতে রাজধানীতে র্যালি। এবং বড় সংগ্রহের ইঙ্গিত দিয়েও মিরপুরের শেষ টেস্টের প্রথম দিন শেষে 8 উইকেটে 246 রান বাংলাদেশের। 13তম বোলার হিসেবে 400 উইকেটের ক্লাবে স্টেইন। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।